আপনার পিএফ টাকা কি সত্যিই নিরাপদ? কারণ এবার বড়সড় পদক্ষেপ নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। টার্গেট বড় কর্পোরেট গ্রুপ সাহারা ইন্ডিয়া। অভিযোগ হাজার কোটি টাকার পিএফ বকেয়া। এই ঘটনাটা শুধু একটা কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নয়, এটা দেশের কোটি কোটি কর্মচারীর ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে জড়িয়ে। প্রথমেই আসি মূল ঘটনায়। 2026 সালের এপ্রিল মাসে ইপিএফওর লখনৌ আঞ্চলিক দফতর সাহারা ইন্ডিয়ার বিরুদ্ধে রিকভারি প্রক্রিয়া শুরু করেছে। অভিযোগ প্রায় 1204 কোটি টাকার পিএফ জমা দেওয়া হয়নি। এই অঙ্কটা ছোট নয়, এর মধ্যে সবচেয়ে বড় দাবি একাই 1179 কোটির বেশি। বাকি কয়েকটি দাবির পরিমাণ 31 লাখ থেকে 23 কোটি টাকার বেশি পর্যন্ত। এই টাকা আসলে কার? এই টাকা কর্মচারীদের, তাদের ভবিষ্যৎ, তাদের অবসর জীবনের সঞ্চয়। অর্থাৎ এই টাকা আটকে থাকা মানে হাজার হাজার কর্মীর আর্থিক নিরাপত্তা ঝুঁকিতে পড়া। এবার প্রশ্ন, ইপিএফও কি করছে? আইন অনুযায়ী এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাক্টের অধীনে ইপিএফওর হাতে যথেষ্ট ক্ষমতা রয়েছে। এই ক্ষেত্রে তারা কোয়ার্সিভ অ্যাকশন বা কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। এর মধ্যে কি রয়েছে? সাহারা ইন্ডিয়ার সম্পত্তি জব্দ করা, চল সম্পত্তি ও স্থাবর সম্পত্তি অ্যাটাচ করা, প্রয়োজনে নিলাম করে টাকা উদ্ধার করা। বিশেষ করে লখনৌতে থাকা সম্পত্তিগুলিকে টার্গেট করা হয়েছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ আইনি বিষয় রয়েছে। ইপিএফ আইনের ধারা 11(2) অনুযায়ী পিএফের টাকা সব ঋণের উপরে অগ্রাধিকার পায়। মানে কি? যদি কোম্পানির সম্পত্তি বিক্রি হয়, আগে পিএফের টাকা শোধ হবে, তারপর ব্যাংক বা অন্য ঋণদাতারা টাকা পাবে। এই বিষয়টা কর্মচারীদের জন্য একটা বড় সুরক্ষা। এবার একটু পিছনে তাকানো যাক। এই অ্যাকশন হঠাৎ করে হয়নি। 2021 থেকে 2023-এর মধ্যে একাধিক রিকভারি সার্টিফিকেট জারি হয়েছিল সাহারার বিরুদ্ধে। অর্থাৎ বহুদিন ধরেই এই বকেয়া ঝুলেছিল। এখন গিয়ে ইপিএফও কঠোরভাবে নামছে। এটা কেন গুরুত্বপূর্ণ? প্রথম কারণ, পিএফ শুধু একটা সেভিংস নয়, এটা সামাজিক সুরক্ষা। যে কর্মচারী বছর বছর কাজ করছেন, তার বেতনের একটা অংশ পিএফ হিসেবে কাটা হয়। কোম্পানির দায়িত্ব সেই টাকা জমা করা। যদি কোম্পানি সেটা না করে, কর্মচারীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়, পেনশন কমে যায়, অবসরের পর সমস্যা তৈরি হয়। দ্বিতীয় কারণ, এই অ্যাকশন একটা মেসেজ দিচ্ছে, বড় কোম্পানি হলেও ছাড় নেই, আইন ভাঙলে ব্যবস্থা হবেই। এটা অন্য কোম্পানিগুলোর জন্য সতর্কবার্তা। তৃতীয় কারণ, ভারতে পিএফ সিস্টেমের ওপর মানুষের আস্থা অনেকটাই নির্ভর করে এই ধরনের অ্যাকশনের ওপর। যদি মানুষ মনে করে কোম্পানি টাকা জমা না দিলেও কিছু হবে না, তাহলে পুরো সিস্টেমটাই দুর্বল হয়ে যাবে। তাই ইপিএফও এখন কঠোর। এবার আসি কর্মচারীদের প্রভাবের কথায়। এই পদক্ষেপের মূল লক্ষ্য কর্মচারীদের বকেয়া টাকা ফেরত দেওয়া, তাদের রিটায়ারমেন্ট সিকিউরিটি রক্ষা করা। যদি রিকভারি সফল হয়, তাহলে হাজার হাজার কর্মচারী তাদের প্রাপ্য টাকা পেতে পারেন। তবে বাস্তবতা কি? রিকভারি প্রক্রিয়া সহজ নয়। সম্পত্তি চিহ্নিত করতে সময় লাগে, আইনি জটিলতা থাকে, নিলাম প্রক্রিয়া দীর্ঘ হয়, অর্থাৎ টাকা ফেরত পেতে সময় লাগতেই পারে। এখন একটা বড় প্রশ্ন, এই ঘটনা কি আলাদা নাকি বড় সমস্যার ইঙ্গিত? ভারতে অনেক ক্ষেত্রে পিএফ বকেয়া নিয়ে অভিযোগ ওঠে, বিশেষ করে ছোট ও মাঝারি কোম্পানিতে, আর্থিক সংকটে থাকা সংস্থায়। কিন্তু সাহারা ইন্ডিয়ার মতো বড় গ্রুপের ক্ষেত্রে এমন ঘটনা সামনে আসা বিষয়টাকে আরও গুরুত্ব দিচ্ছে। এটা দেখাচ্ছে কমপ্লায়েন্স না মানলে বড় বিপদ, এবং নজরদারি এখন অনেক বেশি কড়া। এবার সাধারণ কর্মচারীদের জন্য কি শেখার আছে? প্রথমত, নিজের পিএফ অ্যাকাউন্ট নিয়মিত চেক করুন, টাকা জমা হচ্ছে কিনা দেখুন। দ্বিতীয়ত, ইউএএন বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে স্ট্যাটাস ট্র্যাক করুন। তৃতীয়ত, কোনো সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানান ইপিএফওতে, কারণ শেষ পর্যন্ত আপনার পিএফ আপনার অধিকার। ইপিএফও বনাম সাহারা ইন্ডিয়া, এটা শুধু টাকা উদ্ধার নয়, এটা কর্মচারীদের ভবিষ্যৎ বাঁচানোর লড়াই। এখন দেখার কত দ্রুত এই 1200 কোটি টাকার বেশি টাকা উদ্ধার হয় আর কতজন কর্মচারী তাদের প্রাপ্য ফিরে পান। কিন্তু একটা বিষয় পরিষ্কার, পিএফ নিয়ে আর কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা। রিচার্জের দাম বেড়েছে 10% থেকে 27% পর্যন্ত। আগে যে প্ল্যানে কম খরচে কাজ চলত, এখন সেই একই সুবিধার জন্য দিতে হচ্ছে অনেক বেশি টাকা। প্রশ্ন উঠছে, কেন এই হঠাৎ দাম বৃদ্ধি, আর এর প্রভাব কতটা পড়ছে সাধারণ মানুষের পকেটে? 2024 সালে জুলাই মাস থেকে দেশের 3 বড় টেলিকম সংস্থা জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া একযোগে তাদের ট্যারিফ বাড়িয়েছে। উদাহরণ হিসেবে ধরা যাক, আগে 28 দিনে 1.5 জিবি ডেটা প্ল্যান যেখানে ছিল 239 টাকা, সেটা এখন প্রায় 299 টাকা। আবার 2 জিবি ডেটা প্ল্যানের ক্ষেত্রে খরচ আরও বেড়ে 349 টাকা পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ একই পরিষেবার জন্য এখন বাড়তি 50 থেকে 100 টাকা গুনতে হচ্ছে। এই দাম বাড়ানোর পেছনে প্রধান কারণ কি?
প্রথমত টেলিকম কোম্পানিগুলো এখন 5G পরিষেবার বিশাল বিনিয়োগ করছে। এই নেটওয়ার্ক তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল। সেই খরচ তুলতে গিয়েই তারা গ্রাহকদের ওপর চাপ বাড়াচ্ছে। দ্বিতীয়ত, কোম্পানিগুলোর লক্ষ্য এখন ARPU বা প্রতি ব্যবহারকারীর গড় আয় বাড়ানো। সহজ ভাষায় কম গ্রাহক থেকেও বেশি আয় করতে চায় তারা। তৃতীয়ত, বাজারে প্রতিযোগিতা এখন অনেক কমে গেছে। আগে যেখানে একাধিক সংস্থা ছিল, এখন মূলত 2 থেকে 3টি বড় সংস্থা বাজার নিয়ন্ত্রণ করছে। ফলে দাম বাড়ানো তাদের পক্ষে সহজ হয়েছে। এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়েছে প্রিপেইড ব্যবহারকারীদের ওপর। যারা মাসে মাসে ছোট রিচার্জ করতেন, তাদের জন্য খরচ হঠাৎ বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কম দামের প্ল্যানগুলো বাজার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে গ্রাহকদের বাধ্য হয়ে বেশি দামে প্ল্যান নিতে হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে 5G পরিষেবাকে কেন্দ্র করে। আগে কম দামের প্ল্যানেও 5G ব্যবহার করা যেত, কিন্তু এখন বেশিরভাগ কোম্পানি শর্ত দিয়েছে দিনে অন্তত 2 GB ডেটা প্ল্যান না নিলে 5G সুবিধা পাওয়া যাবে না। ফলে যারা 5G ব্যবহার করতে চান তাদের আরও বেশি খরচ করতে হচ্ছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ বেড়ে গেছে। মাসিক বাজেটে চাপ পড়ছে। ডেটা ব্যবহার কমাতে বাধ্য হচ্ছেন অনেকেই। গ্রামীণ ও নিম্ন আয়ের ব্যবহারকারীরা বেশি সমস্যায় পড়ছেন। বিশেষ করে যাদের জন্য মোবাইল শুধু যোগাযোগের মাধ্যম নয়, কাজেরও মাধ্যম, তাদের জন্য এই দাম বৃদ্ধি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে এই পরিস্থিতিতে কিছু উপায় আছে খরচ কমানোর। প্রথমত, নিজের ডেটা ব্যবহার বুঝে প্ল্যান বেছে নেওয়া খুব জরুরি। অনেকেই অপ্রয়োজনীয় বড় প্ল্যান নিয়ে ফেলেন। দ্বিতীয়ত, লং টার্ম বা বার্ষিক রিচার্জ করলে কিছুটা সাশ্রয় হতে পারে। তৃতীয়ত, রিচার্জ করার আগে বিভিন্ন প্ল্যান তুলনা করে নেওয়া দরকার। আগামী দিনে কি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন টেলিকম সেক্টর এখন প্রফিট ফোকাস পর্যায়ে ঢুকেছে, অর্থাৎ আর সস্তা ডেটার যুগ হয়তো শেষের দিকে। ভবিষ্যতে আরও 10 থেকে 20% দাম বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে একই সঙ্গে নতুন কিছু পরিবর্তনও আসতে পারে। শুধুমাত্র কল ও SMS এর জন্য সস্তা প্ল্যান, ডেটা ব্যবহারকারী অনুযায়ী কাস্টম প্ল্যান, আরও স্বচ্ছ মূল্য নির্ধারণ। সব মিলিয়ে বলা যায় মোবাইল রিচার্জ এখন আর আগের মতো সস্তা নয়। 5G যুগে ঢুকতে গিয়ে গ্রাহকদেরই বহন করতে হচ্ছে বাড়তি খরচ। শেষ প্রশ্ন, এই দাম বৃদ্ধি কি থামবে নাকি ভবিষ্যতে আরও বাড়বে? উত্তরটা নির্ভর করছে বাজারে প্রতিযোগিতা, সরকারের নীতি এবং প্রযুক্তির ওপর। তবে আপাতত একটাই বাস্তব, মোবাইল ব্যবহার করতে গেলে এখন একটু বেশি খরচের জন্য প্রস্তুত থাকতেই হবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।